কিছুদিন আগে আমার ছেলে এলকেজিতে জেনারেল প্রফিসিয়েন্সি প্রাইজ পেয়েছে। বাড়িতে আনন্দ, ওর মুখে হাসি, আমার বুকে গর্ব। কিন্তু সেই আনন্দের মাঝেও একটা ঘটনা আমাকে ভাবিয়ে দিল। আমাদের চারপাশে এমন কিছু অভিভাবক আছেন যাঁরা এই ছোট্ট বাচ্চাদের মধ্যেও কম্পিটিশন খুঁজে পান, যাদের কাছে প্রতিটা পরীক্ষা একটা যুদ্ধ, প্রতিটা নম্বর একটা অস্ত্র। এলকেজিতে 5 বছর বয়সে এই দেখে আমার মনে পড়ে গেল আমার নিজের স্কুল জীবনের একটা গল্প, একটা বন্ধুত্বের গল্প, একটা বিশ্বাসঘাতকতার গল্প, আর একজন মায়ের গল্প যিনি আমাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছিলেন। ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল। একসাথে স্কুলে যাওয়া, একসাথে টিফিন খাওয়া, একসাথে দুষ্টুমি করা। সেই বন্ধুত্ব ছিল নিষ্পাপ, নিঃশর্ত। ক্লাস 5 পর্যন্ত র্যাঙ্ক এবং নম্বর আমাদের কাছে শুধু সংখ্যা ছিল। কেউ কারো চেয়ে এগিয়ে গেলে অন্যজন খুশি হতো, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ক্লাস 6 থেকে একটা পরিবর্তন আসতে শুরু করলো। আস্তে আস্তে বুঝতে পারলাম আমার বন্ধু বদলে যাচ্ছে। হাসিটা একটু কম, কথাটা একটু মাপা, আর পরীক্ষার রেজাল্ট বেরোলে একটা অদ্ভুত দূরত্ব। পরে বুঝেছিলাম বাড়িতে তাকে শেখানো হচ্ছিল যে বন্ধুত্ব আর কম্পিটিশন একসাথে চলে না, যে এগিয়ে যেতে হলে অন্যকে পিছনে ফেলতে হবে। একটা মায়ের উচ্চাকাঙ্ক্ষা ধীরে ধীরে একটা সুন্দর বন্ধুত্বকে গ্রাস করতে শুরু করলো। ক্লাস 7-এর ফাইনাল এক্সামের পর রেজাল্ট বেরোলো। আমি ওর চেয়ে র্যাঙ্কে এগিয়ে গেছি। সেদিনও আমার কাছে এলো, মুখোমুখি দাঁড়ালো আর বলল, পরের এক্সামে আমি তোকে অবশ্যই বিট করব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমাদের বন্ধুত্ব কি এই জায়গায় এসে দাঁড়িয়েছে? সে কোনো উত্তর দিল না, শুধু ঘুরে চলে গেল। সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি যে এটাই ছিল আমাদের প্রকৃত বন্ধুত্বের শেষ দিন। এরপর শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ, যেটা আমি কখনো চাইনি, কিন্তু যেটা থেকে পালানোর কোনো পথ ছিল না। ক্লাস 8-এ আমি জিওগ্রাফিতে 90-র উপরে পেয়েছিলাম। সে ঠিক করলো পরের বছর জিওগ্রাফিতে আমাকে হারাবেই। ক্লাস 9-এ সে জিওগ্রাফিতে 90 পেরোলো, কিন্তু বাকি সব বিষয়ে ভেঙে পড়লো। একটা সাবজেক্টে জেতার জন্য সে পুরো পরীক্ষাটাকে বিসর্জন দিয়েছিল। এটাই হলো অবসেসিভ কম্পিটিশনের পরিণতি। জেতার আনন্দ নয়, শুধু অন্যকে হারানোর নেশা। যখন সে বুঝলো যে অ্যাকাডেমিক্সে আমাকে হারানো সম্ভব নয়, তখন সে অন্য পথ বেছে নিল। মিথ্যে গুজব। একে একে আমার বন্ধুদের কানে কানে এমন সব কথা বলতে শুরু করলো যা সম্পূর্ণ মিথ্যে। কিন্তু বয়সটা এমন ছিল যে কেউ যাচাই করে দেখার প্রয়োজন বোধ করেনি। ধীরে ধীরে আমি একা হয়ে যেতে লাগলাম। এটাই হলো টক্সিক কম্পিটিশনের সবচেয়ে বিপজ্জনক দিক। এটা শুধু পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকে না, এটা মানুষের চরিত্রকে ধীরে ধীরে বিষিয়ে দেয়, বন্ধুত্বকে শত্রুতায় পরিণত করে, সহযোগিতাকে ষড়যন্ত্রে বদলে দেয়। ক্লাস 12, স্কুল জীবনের শেষ বছর। ফিজিক্সে একটা গ্রুপ প্রজেক্ট করতে হবে। সবাই নিজেদের দল বেছে নেবে। সেই দিন আমি অসুস্থ ছিলাম, স্কুলে যেতে পারিনি। পরদিন স্কুলে গেলাম, মনে মনে ভাবছিলাম বন্ধুরা নিশ্চয়ই আমাকে তাদের দলে রেখেছে, আমরা একসাথে প্রজেক্ট করব, কত মজা হবে। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তে ভেঙে গেল। সবাই দল বেঁধে ফেলেছে, আমাকে কেউ রাখেনি। যারা বাকি ছিল তারা হলো সেই 4 জন যাদেরকে কেউ নিতে চায়নি। পড়াশোনায় পিছিয়ে পড়া, তাই অন্যদের কাছে অপ্রয়োজনীয়। আমাকে তাদের সাথেই প্রজেক্ট করতে হবে। সেদিন বাড়ি ফিরে একা কেঁদেছিলাম। বিশ্বাসঘাতকতার ব্যথা শুধু বুকে নয়, পুরো শরীরে অনুভব করেছিলাম। আমার মা বুঝতে পেরেছিলেন। তিনি সেই বন্ধুকে ফোন করলেন, জিজ্ঞেস করলেন, কেন এটা করলে? উত্তর এলো, কারণ ও এটা ডিজার্ভ করে আন্টি। সেই কথাটা আজও মনে আছে। সেই অন্ধকার সময়ে আমার একমাত্র বন্ধু ছিলেন আমার মা। তিনি আমাকে বললেন না যে ওরা খারাপ, তুমি ভালো। তিনি আমাকে বললেন না যে তুমি ওদের চেয়ে বেশি নম্বর পাবে, দেখে নিও। তিনি শুধু বললেন, যা হয়ে গেছে সেটা ভুলে যাও, নিজেকে শাস্তি দিও না, সামনে এগিয়ে যাও। সেই কথাগুলো আমার মনে গেঁথে গেল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি এই প্রজেক্টটা করব, একাই করব যদি লাগে, এবং ভালো করব। সমস্ত এক্সপেরিমেন্ট আমি নিজে সেট আপ করলাম, রিডিং নিলাম, ক্যালকুলেশনস করলাম। একজন প্রজেক্ট মেম্বার শুধু সামান্য সাহায্য করেছিল।
প্রজেক্টে 90-র উপরে নাম্বার পেলাম। সেই মুহূর্তে যা অনুভব করেছিলাম তা কোনো র্যাঙ্ক বা প্রাইজ পেয়ে কখনো পাইনি, কারণ এটা শুধু একটা নাম্বার ছিল না, এটা ছিল নিজের কাছে নিজের প্রমাণ। সেই মা আজও আমার পাশে আছেন। গত বছর আমরা একসাথে ইজিপ্ট গিয়েছিলাম। পিরামিডের সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে তাকিয়ে মনে হয়েছিল এই মানুষটা না থাকলে সেই অন্ধকার রাতগুলো পেরোতে পারতাম কিনা জানি না। স্কুল আর কলেজ শেষ হলো, জীবনের পরবর্তী অধ্যায় শুরু হলো। কিন্তু কেউ আমাকে বলেনি যে এই নতুন পৃথিবীতে কোনো র্যাঙ্ক নেই, কোনো রেজাল্ট ডিক্লারেশন ডে নেই, কোনো মার্কশিট নেই যেটা দেখিয়ে বলা যায় এই দেখো আমি কতটা ভালো। হঠাৎ করে আমার পরিচয়টা অস্পষ্ট হয়ে গেল। বছরের পর বছর আমি জেনেছিলাম যে আমি কে, আমি সেই ছেলে যে ভালো র্যাঙ্ক পায়। কিন্তু এই নতুন পৃথিবীতে সেই পরিচয়টার কোনো মূল্য নেই। এখানে জিজ্ঞেস করা হয় তুমি কি করতে পারো, তুমি কি সমস্যা সলভ করতে পারো, তুমি কি শিখেছো, শুধু পরীক্ষার জন্য নয়, সত্যিকার অর্থে। সেই ট্রানজিশনটা সহজ ছিল না, অনেকটা সময় লেগেছিল নিজেকে নতুন করে চেনার। আর এই অভিজ্ঞতা থেকেই আমি বুঝেছি শুধু মার্কস আর র্যাঙ্কসের পেছনে ছোট একটা বিপজ্জনক খেলা, কারণ সেই সিস্টেম একদিন শেষ হয়ে যায়। কিন্তু তখন যদি আসল স্কিল না থাকে তাহলে কি নিয়ে দাঁড়াবে? আমরা যখন ছোট ছিলাম তখন যে পৃথিবীর জন্য আমাদের তৈরি করা হচ্ছিল সেটা অন্তত কিছুটা প্রেডিক্টেবল ছিল। ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, গভর্নমেন্ট জব পাও। কিন্তু আমার ছেলে যে পৃথিবীতে বড় হবে সেটা সম্পূর্ণ আলাদা হবে। এআই আজ এমন কাজ করছে যেটা 5 বছর আগেও কল্পনা করা যেত না। আগামী 10 বছরে কোন প্রফেশন থাকবে কোনটা থাকবে না কেউ নিশ্চিত করে বলতে পারে না। এই পৃথিবীতে মুখস্থ বিদ্যার মূল্য কি? যে ছেলে শুধু মুখস্থ করে 100 পেয়েছে কিন্তু কনসেপ্ট বোঝেনি, সে এআই এর সাথে কম্পিট করবে কি করে? কিন্তু যে ছেলে কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করতে শিখেছে, যে অ্যাডাপ্ট করতে পারে, যে অন্যদের সঙ্গে কোলাবোরেট করতে জানে, যে ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে পারে, সে যে কোনো পৃথিবীতে টিকে থাকবে। এই কোয়ালিটিস কোনো পরীক্ষাতে মাপা যায় না, কোনো র্যাঙ্ক দিয়ে প্রমাণ করা যায় না, কিন্তু এগুলোই আসল, এগুলোই চিরন্তন। আর এখন এই ভিডিওর শেষে আমি তোমার সাথে কথা বলতে চাই। তুমি এখন হয়তো বুঝছো না, হয়তো এই ভিডিওটা তুমি দেখছো অনেক বছর পরে, যখন তুমি বড় হয়েছো, যখন তুমি নিজেও জীবনের কিছু ধাক্কা খেয়েছো। বাবা হিসেবে আমি তোমাকে অনেক কিছু দিতে চাই, কিন্তু সবচেয়ে বেশি যেটা দিতে চাই সেটা কোনো সম্পদ নয়, কোনো ডিগ্রি নয়, সেটা হলো একটা দৃষ্টিভঙ্গি। যখন কেউ তোমাকে বলবে যে তোমার বন্ধু তোমার চেয়ে বেশি নম্বর পেয়েছে, হাসো, ওকে কংগ্রাচুলেট করো সত্যিকার অর্থে। যখন কেউ তোমাকে কম্পিটিশনে টেনে নামাতে চাইবে, মনে রেখো যে তোমার একমাত্র প্রতিযোগী হলো গতকালের তুমি। যখন বন্ধুরা তোমাকে একা ফেলে চলে যাবে, এবং জীবনে একবার হলেও এটা হবেই, মাথা উঁচু করে নিজের কাজ করে যাও, তোমার কাজই তোমার উত্তর। জীবনটা একটা রিপোর্ট কার্ড নয়, জীবনটা একটা লম্বা জার্নি, একটা যাত্রা। তোমার ঠাম্মা একবার আমাকে বলেছিলেন, যা হয়ে গেছে তা ভুলে যাও, নিজেকে কষ্ট দিও না, হাসতে শেখো, সামনে এগিয়ে যাও। আমি সেই কথাটাই তোমাকেও বলে যেতে চাই।